হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমি বর্তমানে আছি সেন্ট মার্টিন ট্রাভেলস এর আরামবাগ কাউন্টারে। এখন সময় প্রায় 12টার মতো। আমার আজকের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে কলকাতা। আমি সেন্ট মার্টিন ট্রাভেলস এ করে আজকে যাব ঢাকা থেকে কলকাতা, যেখানে আমার টিকিট খরচ পড়েছে প্রায় 1200 টাকার মতো। আগে আমাকে অবশ্যই সেন্ট মার্টিন ট্রাভেলস এ করে বেনাপোল পর্যন্ত যেতে হবে। সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করে আমাকে অন্য একটা বাস চেঞ্জ করে আবার বেনাপোল থেকে কলকাতায় যেতে হবে। তো চলেন আপনাদের সাথে সেন্ট মার্টিন ট্রাভেলস এ আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যাক। এটা হচ্ছে সেন্ট মার্টিন ট্রাভেলস এর ইন্টেরিয়র। নিচে হচ্ছে সিট এবং উপরে হচ্ছে স্লিপার কোচ। আর এটা হচ্ছে মূলত ড্রাইভারের আসন। প্রায় 2 ঘন্টা পরে আমাদেরকে একটা হোটেল বিরতি দেওয়া হয়। তো চিন্তা করলাম যে হোটেল বিরতিতে আপনাদেরকে বাসের বাইরের দিকটা দেখাই যে আসলে আমাদের বাসটা কেমন ছিল। তাহলে আপনার একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে বাসটা ব্যবহার করা যায় কিনা। তো আমি বলবো যে আপনার চাইলে বাসটা ব্যবহার করতে পারেন। বাসটা খুবই কমফোর্টেবল ছিল এবং দেখতেও খুব ভালো ছিল, এবং স্টাফদের ব্যবহারও মোটামুটি ভালোই ছিল বলা যায়। সো আপনারা চাইলে এই বাসটা ব্যবহার করতে পারেন। তো আমরা বাসে করে প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মধ্যেই কিন্তু বর্ডারে পৌঁছে যাই। কিন্তু বর্ডারে পৌঁছানোর পর আমরা যেটা দেখেছি সেটার জন্য কিন্তু আমরা আসলে মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা এখানে এসে মানে একদম অবাক হয়ে যাই আসলে এত মানুষ দেখে। আমরা চিন্তাও করিনি যে ঈদের 2 দিন পরে বেনাপোল বর্ডারে এত মানুষ থাকবে। এটা আমাদের কল্পনার বাইরে ছিল। So, আপনারা জাস্ট একটু খেয়াল করলে দেখবেন যে অলমোস্ট ইমিগ্রেশনের অফিস থেকে প্রায় 2 কিলোর মতো একটা বিশাল বড় লাইন ছিল বেনাপোল বর্ডারে। তো যেটার জন্য আমরা আসলে মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা প্রায় সকাল 7টার মধ্যে কিন্তু বর্ডারে পৌঁছে যাই, কিন্তু ইমিগ্রেশন চালু হয় হচ্ছে 9টায়। তো এই 2 ঘন্টা আমরা প্রায় দাঁড়িয়ে ছিলাম, কিন্তু দাঁড়িয়ে থেকে আমরা যেটা দেখলাম সেটার জন্য আমরা আসলে মোটেও প্রস্তুত ছিলাম না। উম প্রতি মিনিটে আসলে লাইন বড় হচ্ছিল। একটা সময় মনে হয়েছিল যে আসলে আজকে মনে হয় না বর্ডার ক্রস করা সম্ভব হবে। আপনারা জাস্ট একটু ভিডিওতে খেয়াল করলে দেখবেন যে মানুষ কিন্তু আসতেছে আর যাচ্ছে। মানে মানুষ লাইনে দাঁড়িয়ে থেকে একটা টাইমে আসলে বিরক্ত হয়ে যাচ্ছে। যার কারণে অনেকে আসলে চিন্তা ভাবনা করেছে যে এই বর্ডার দিয়ে আসলে ক্রস হবে না। যার কারণে অনেকে আসলে ফিরতেও চলে যাচ্ছিল। আবার অনেকে হচ্ছে যে দালালের সহযোগিতা নিচ্ছিল, কিন্তু আসলে দালালের সহযোগিতা নিয়ে খুব একটা লাভ হচ্ছিল না। অনেকেই আমি দেখলাম যে দালালের কাছ থেকে সহযোগিতা নিয়ে সামনে যাচ্ছিল, কিন্তু পরে আবার কিন্তু তারা ফিরে চলে আসতেছিল। তো আমি বলব যে আসলে আপনারা যদি যান না কখনো এই বর্ডারে, তাহলে অবশ্যই দালালের কাছ থেকে দূরে থাকবেন। কারণ দালাল আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবে না। আপনাদেরকে জাস্ট একটু আমি লাইনটা দেখাচ্ছি যে আসলে লাইনটা কোথা থেকে শুরু হয়েছে। যদি আমি মাঝ রাস্তা থেকে মূলত ভিডিওটা স্টার্ট করেছি, তারপর আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে লাইনটা আসলে কতটুকু পর্যন্ত ছিল এবং এই লাইনটা আসলে শেষ হতে কতটা সময় লাগবে, এটা জাস্ট আপনার একটা ধারণা পেয়ে যাবেন।
লাইন বাদ দিয়ে জাস্ট এই ভিড়ের মধ্যে আমার কাছে মনে হয় প্রায় 2 থেকে 3 হাজার মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র অপেক্ষা করতেছে যে কখন আসলে ইমিগ্রেশন ওপেন হবে এবং তারা ঢুকবে। এখানে কিন্তু কোনো সিরিয়াল নেই, সিরিয়ালটা জাস্ট এতক্ষণ রাস্তার মধ্যে ছিল। বাট আমি যদি রাস্তা সিরিয়ালের কথাই বাদ দিই, জাস্ট আমার কাছে মনে হয়েছে যে এই ভিড়ের মধ্যে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ অবস্থান করতেছে যে ইমিগ্রেশনে ঢোকার জন্য। সো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এই বর্ডারে ক্রস করার জন্য কত মানুষ লাইন ধরে ওয়েট করতেছে। জাস্ট আপনারা একবার চিন্তা করেন। সো আপনারা যদি কেউ বেনাপোল বর্ডার দিয়ে ক্রস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। ইমিগ্রেশন নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত একটা ভিডিও শেয়ার করব। সো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। আর আমি আপনাদের সাথে কলকাতার সকল ব্লগ আপলোড করার চেষ্টা করব। সো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। সো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।